প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দাবেদা দাখিলা, অর্থাৎ আজকে আমরা সরাসরি দাবেদা দাখিলার থিওরিক্যাল অঙ্ক করব, ঠিক আছে? যারা গতকালের ক্লাসগুলো করতে পারো নাই তাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে। গতকাল এবং এর আগের ক্লাসটা, এই দুইটা ক্লাস অবশ্যই দেখে আসবেন, না হয় আজকের ক্লাসটা করার কোনো মানে হয় না। তো সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, যেসব আয়, মানে সকল আয়, সেবা আয় হোক অথবা যে কোনো আয় হোক, আয় সব সময় রেও মিলের কী বসে, ক্রেডিট দিকে বসে। আয় সবসময় রেও মিলের ক্রেডিট দিকে বসে। ব্যয় হিসাব যেই কোনোভাবে ব্যয়, আয় হইতে পারে আপনার ধরেন সেলস করছে, তার আয় হয়েছে, হ্যাঁ, এরপরে এই সেবার আয় হয়েছে, ইনভেস্টমেন্ট আয় হয়েছে, এরকম যত আয় আছে সবগুলো কী হবে, ক্রেডিট হবে। এবং ব্যয় হিসাব আপনার হচ্ছে ক্রয় করছে, পারচেস ক্রয়, স্যালারি ক্রয়, এরপরে হচ্ছে সাপ্লায়ার ক্রয়, মনিহারি ক্রয়, না এগুলো সব কিছু ক্রয়। অর্থাৎ যত ক্রয় হবে সব কিছু কী হবে, নগদে অর্থ কমে যাবে। আর নগদে অর্থ কমার কারণে কী হবে, ডেবিট হবে। আমরা একটা কথা সবসময় মাথায় রাখবো, সে কথাটা হচ্ছে, যদি নগদে অর্থ বাড়ে, যদি এই কথাটা আপনারা লিখে রাখেন, আপনারা এই কথাটা সুন্দর করে লিখে রাখেন, এই কথাটা যদি জানেন, আপনাকে জাবেদা দাখিলার 30%, 80% আপনার জানা হয়ে গেছে। জাবেদা দাখিলার আরগুলো হচ্ছে শুধু নির্ণয় করার মতো দক্ষতা। আপনার 80% মনে করেন এই কথাটা, আমি কথাটা বলতেছি, আপনারা কোট করেন। কথা হচ্ছে, যদি ব্যবসায় নগদ আসে, কি হয়, যদি ব্যবসায় নগদ আসে, যদি ব্যবসায় নগদ আসে তাহলে নগদান ডেবিট। যদি ব্যবসায় নগদ আসে তাহলে নগদান ডেবিট। এই কথাটা তো ক্লিয়ার নাকি? যদি ব্যবসায় নগদ আসে নগদান ডেবিট, এই কথাটা লিখে রাখেন। আরেকটা কথা হচ্ছে, যদি ব্যবসা থেকে নগদ চলে যায়, নগদ আসলে যদি ডেবিট হয় তাহলে নগদ চলে গেলে কি হয়, ক্রেডিট। নগদ আসলে যদি ডেবিট হয় তাহলে নগদ চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে ব্যবসায় যদি নগদ আসে তাহলে নগদান ডেবিট, আর ব্যবসায় থেকে যদি নগদ চলে যায় তাহলে নগদান ক্রেডিট। এবার হচ্ছে, যার মাধ্যমে বা যেটার মাধ্যমে, ধরেন আপনার নগদান আসলো, এবার যার মাধ্যমে আসলো বা যেটার মাধ্যমে আসলো, বা প্রাপ্তি বা প্রদান হলেন, নগদ তার বিপরীত। আপনি ধরেন ক্রয়ের বিনিময়ে আপনি নগদ, বিক্রয়ের বিনিময়ে আপনি নগদ পাইলেন, তাহলে বিক্রয় হিসাব ডেবিট, কি নগদান হিসাব, নগদ বিক্রয় করছেন আর আপনার সম্পদ বাড়ি গেছে, তাহলে নগদ আসলো। আমরা করছি কি, ব্যবসায় যদি নগদ আসে তাহলে নগদান ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অতএব যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, কারণ এখানে কী করছে, বিক্রয় করছে আর কী করছে, সম্পদ বেড়ে গেছে। এরকম বিক্রয় করলে যদি সম্পদ বেড়ে যায় তাহলে নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা তো এই উদাহরণটা বুঝতে পারছি। এবার ধরেন আপনি স্যালারি অর্থাৎ বেতন দিলেন, তাহলে বেতন যেহেতু দিচ্ছেন আপনার নগদে অর্থ কমে গেছে, আমরা কি বলছি, নগদে যদি অর্থ চলে যায় বা কমে যায় তাহলে নগদান ক্রেডিট। অর্থাৎ এখানে যেহেতু ধরেন আপনি 10,000 টাকা কি দিলেন, এমপ্লয়িদের বেতন দিলেন, তাহলে স্যালারি হিসাব কী হবে, ডেবিট হবে, ক্যাশ বা নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আজকে আমাদের এই ক্লাসটা যদি কেউ বুঝে, আমি আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ এই জাবেদা দাখিলার অঙ্ক শুরু করব। ওই অঙ্ক থেকে সবাই আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কোন ইস্যুটা আপনারা বুঝতে পারেন না, কোন ইস্যুটা বুঝতে পারেন। এই মতামত না জানলে তো আমরা বুঝবো না আপনি কোন জায়গায় ক্লিয়ার আর কোন জায়গায় ক্লিয়ার না। আর সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে লাইভে আসার জন্য সহযোগিতা করবেন। আপনাদের যদি ভালো লাগা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং একাধিক জিমেল আইডি থাকলে একাধিকবার করার জন্য সাহায্য করবেন, বা আপনার বন্ধুবান্ধব কারো মোবাইল থেকে যদি সহযোগিতা হয়, কারণ আমরা লাইভে এসে যখন ক্লাসগুলো করব তখন আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। তাহলে আমরা প্রথম এন্ট্রিতে চলে যাই। প্রথম এন্ট্রিটা হচ্ছে, রিসিভড 2,000 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড। রিসিভড মানে কি, রিসিভ মানে গ্রহণ করলো, 2,000 টাকা 2,000 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড মানে সেবা প্রদানের জন্য 2,000 টাকা কী করলো, আয় করলো।
তাহলে যেহেতু সেবা প্রদান করলো, আপনারা গতকালের ক্লাসটা যারা করেন না তারা অবশ্যই করে আসবেন, কারণ গতকালের ক্লাসটা না করলে এই যে সেবা প্রদান এই কথাটাই আপনি বুঝবেন না। এই রিসিভ টাকা 2000, তাহলে আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? রিসিভ টাকা 2000 ফর সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদানের জন্য 2000 টাকা আয় করছে। তাহলে যেহেতু সেবা প্রদান করছে, সেবা প্রদান করার কারণে আপনার নগদ বেড়ে গেছে। সেবা প্রদান করছেন এবং টাকা পাইছেন, আপনার নগদ বেড়ে গেছে। আমরা কি বলছি? যদি নগদান আসে, নগদান আসলে ডেবিট, নগদান যদি ব্যবসায় আসে তাহলে কি হবে? নগদান ডেবিট। যেহেতু আমাদের নগদে কত 2000 টাকা আসছে, সেহেতু নগদ বাড়ছে, অর্থাৎ নগদান আমাদের ব্যবসায় আসছে, অতএব ক্যাশ হিসাব ডেবিট। ক্যাশ এটা কিন্তু ইংরেজিতেই লিখতে হবে, আপনাদের সবগুলো অ্যান্টি ইংরেজিতেই আসবে নিঃসন্দেহে। তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট বা ক্যাশ হিসেব ডেবিট। সার্ভিস রেভিনিউ আপনি কোন, এবারে আমরা আবার একটা কথা বলছি, আপনার মনে আছে কি না? আমি যে নোট করতে বলছি আপনাদের, যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ প্রাপ্তি বা প্রদান হবে, যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ প্রাপ্তি বা প্রদান হবে, তা সেটা হবে নগদের বিপরীত। তাহলে সেবার মাধ্যমে যেহেতু আমরা নগদ প্রাপ্তি হয়েছি, কার মাধ্যমে? সেবার মাধ্যমে যেহেতু আমরা নগদ প্রাপ্তি হয়েছি, অতএব সার্ভিস রেভিনিউ মানে সেবা হিসাব কি? ক্রেডিট। সার্ভিস রেভিনিউ সেবা হিসাব ক্রেডিট। তাহলে এই অ্যান্টিটা আমরা বুঝছি কি না? আমরা যে কোনো অ্যান্টি না বুঝলে অবশ্যই কমেন্ট করব, আমি আবার ওই অ্যান্টিটা আগামী ক্লাসের সর্বপ্রথমে অবশ্যই ওই অ্যান্টিটা আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসছে 2 নম্বর অ্যান্টির দিকে তাকান। মেড আ ক্যাশ পেমেন্ট অফ 4500 অন দ্য নোট পেয়েবল। মেড আ ক্যাশ পেমেন্ট, একটি নগদ পেমেন্ট প্রদান করা হয়েছে। মেড আ ক্যাশ পেমেন্ট, একটি নগদ প্রদান করা হয়েছে অফ 4500 অন দ্য নোট পেয়েবল। নোট পেয়েবল, নোট পেয়েবলটা কি? আমরা তো গতকাল বলছি, অর্থাৎ নোট পেয়েবলের দায়ে 4500 টাকা কী হয়েছে? নগদ প্রদান করা হয়েছে। মানে নোট পেয়েবলটা আমি আবার বলছি, আপনারা বুঝেন। নোট পেয়েবলটা হচ্ছে, ধরেন আপনি কোনো জায়গায় 1 লক্ষ টাকার মাল ক্রয় করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার কাছে 90,000 টাকা আছে, বাকি 10,000 টাকা নাই। এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে, আপনার কাছে যে 90,000 টাকা আছে, 10,000 টাকা নাই, আপনি যে কোম্পানি থেকে মালটা ক্রয় করবেন, কোম্পানি আপনাকে একটি চালান দিয়ে দিবে যে এই চালানে 90,000 টাকা পাইছি, 10,000 টাকা বাকি আছে। ওই যে বাকি নোটটা, এই যে নোটটা বাকি, এটাই হচ্ছে নোট পেয়েবল। এটা যখন আপনি বাকি করলেন তখন আপনার কী হলো? এখন দেনাদার বাড়লো। এখন দেনাদার বাড়লে তাকে অবশ্যই আবার কি ক্যাশে পেমেন্ট করতে হবে না? তাকে এখন ক্যাশ পেমেন্ট করছে। ক্যাশ পেমেন্ট করছে আর কি চলে গেছে? আমাদের নগদ চলে গেছে না? তাহলে আমরা কি বলছি? ব্যবসায় থেকে যদি নগদান কমে যায় অথবা চলে যায়, তাহলে কি হবে? নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা কি লিখছি? ক্যাশ হিসেব ক্রেডিট। আবার কি বলছি? যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ প্রাপ্তি প্রদান অথবা কি যাবে, সেটা হবে কি? নগদের বিপরীত। তাহলে নগদ যদি ক্রেডিট হয়, তাহলে নোট পেয়েবলের মাধ্যমে নগদ চলে গেছে, তাহলে ক্রেডিটের বিপরীত কি? ডেবিট। অতএব নোট পেয়েবল ডেবিট। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার, তাই না? এরপরে আসছি 3 নম্বর অ্যান্টিতে। আমি আবারও বলছি, আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধবের মোবাইল থেকে সাবস্ক্রাইব করে আমাদের লাইভে আসার জন্য সহযোগিতা করবেন। তাহলে আমরা কাজটা আরও প্রাণবন্তভাবে নেওয়ার জন্য মানে চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রাণবন্তভাবে তো হবে ইনশাল্লাহ, আমরা তো সবসময় নেওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, এরপরে যাচ্ছে পেইড টাকা 27,000 ফর এমপ্লয়িজ স্যালারি। পেইড টাকা, পেইড মানে প্রদান করা হলো টাকা 27,000 মানে 27,000 টাকা প্রদান করা হলো ফর এমপ্লয়িজ স্যালারি, অর্থাৎ কর্মচারীদের বেতনের জন্য। কর্মচারীদের বেতনের জন্য 27,000 টাকা প্রদান করা হলো। এবার বুঝেন, কর্মচারীদের বেতন তো কে দিবে? এটা ব্যবসায়ের মালিক দিবে। আপনি সবসময় ব্যবসা করার সময় চিন্তা করেন কি? আপনি নিজেই হচ্ছে অঙ্ক করার সময় চিন্তা করবেন কি? আপনি নিজেই হচ্ছেন ওই ব্যবসাটার মালিক। অতএব আপনি যখন ব্যবসায়ের মালিক, আপনি আপনার কর্মচারীকে ব্যবসায়ের থেকে কি দিবেন? নগদে টাকা দিবেন। তাহলে আপনি যখন নগদে টাকা দিলেন মানে তার বেতনটা দিলেন, আপনি তার বেতন দিবেন না? আপনি একজন কর্মচারী রাখছেন, তাকে বেতন দিবেন। তার বেতনটা যখন আপনি দিলেন, তখন তার কি আপনার কি হলো? নগদটা কমে গেল। নগদ কমে যায় না আপনার? আপনি যখন একজন কর্মচারীর বেতন দিবেন তখন আপনার তো নগদ কমে যাবে আলটিমেটলি। তখন আপনার যখন নগদটা কমে গেছে, তখন কি হচ্ছে? নগদান ক্রেডিট। আমরা কি বলছি? যদি ব্যবসায় থেকে নগদ চলে যায় তাহলে নগদান ক্রেডিট। এবার নগদের বিপরীত কে আছে? কার কারণে গেছে?
স্যালারির কারণে গেছে না, বেতনের কারণে নগদটা কমে গেছে। তাহলে কি হবে? নগদের বিপরীত যার মাধ্যমে প্রাপ্তি বা প্রদান হলো, প্রদান হয়েছে কার মাধ্যমে? স্যালারির মাধ্যমে। তাহলে স্যালারি হিসাব নগদের কি বিপরীত। তাহলে নগদ যদি ক্রেডিট হয়, স্যালারি ডেবিট। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার। নগদ যদি ক্রেডিট হয়, স্যালারি হবে ডেবিট। এরপরে হচ্ছে সেলস ইনভেন্টরি অন অ্যাকাউন্ট। সেলস ইনভেন্টরি অন অ্যাকাউন্ট 4000 টাকা। সেলস ইনভেন্টরি অন অ্যাকাউন্ট 4000 টাকা। সেলস ইনভেন্টরি আপনার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এটা হবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অর্থ দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল অর্থ দেনাদার। তাহলে সেলস ইনভেন্টরি মানে কেউ একজন বিক্রয় করলো অন অ্যাকাউন্ট, বাকিতে। অন অ্যাকাউন্ট অর্থ বাকিতে 4000 টাকা, মানে 4000 টাকা। তাহলে বাকিতে 4000 টাকা বিক্রয় করছে। তাহলে বাকিতে যখন 4000 টাকা বিক্রি হলো, তখন কি তার নগদ আসছে? তার তো আলটিমেটলি নগদ আসে নাই, তার কিন্তু সম্পদটা চলে গেছে। যেহেতু নগদ আসে নাই, সম্পদ চলে গেছে। কিন্তু তাহলে কি হয়েছে? একজন দেনাদারের সৃষ্টি হয়েছে। এই দেনাদারের সৃষ্টি হওয়ার কারণেই অ্যাকাউন্ট রিসিভেবল, নগদের জায়গায় কি আসছে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এই দেখেন, এখানে কিন্তু যদি টাকাটা সরাসরি নগদেই দিয়ে দিত, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় কি আসতো? ক্যাশ আসতো। অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় ক্যাশ আসতো। অতএব আমাদের গতকালের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যারা গতকালের ক্লাসটা করেন নাই, আগে ওই ক্লাসটা করে আসবেন, আগের 2টা ক্লাস করে আসবেন, এরপরে এই ক্লাসটা করবেন। তাহলে আলটিমেটলি কি আমাদের কথা কি ঠিক হলো না? সেলস যেহেতু বাকিতে ক্রয় করলো, সেহেতু একজন দেনাদার বাড়লো। আর দেনাদার যখন টাকাটা দিবে, তখনই ওই টাকাটা ক্যাশ হয়ে যাবে। ক্যাশ হয়ে যাবে না? এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস হিসাব ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস হিসাব ক্রেডিট। এরপর আমরা যাচ্ছি আমাদের 5 নম্বর এন্ট্রিতে। এখানে কি হয়েছে? পারফর্মড টাকা 6700 of service on account. Performed টাকা 6700। সংগঠিত পারফর্মড অর্থ সংগঠিত। একটু সাবলীল অর্থে বোঝেন, কারণ এই অর্থটা অনেকেই বুঝে না। এই এন্ট্রি নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। আমরা পূর্বেও যে ক্লাসগুলো করাইছি, এই এন্ট্রিটা আমরা বারবার করানো লাগছে। এই জন্য এই এন্ট্রিটা একটু আসতে যাই। হ্যাঁ, এই এন্ট্রির দিকে একটু আসতে আগে। পারফর্মড মানে সংগঠিত হওয়া। পারফর্মড অর্থ সংগঠিত হওয়া। টাকা 6700 মানে 6700 টাকা। সার্ভিস অর্থ কি? সার্ভিস অর্থ সেবা প্রদান করা। সার্ভিস অর্থ সেবা প্রদান করা। অন অ্যাকাউন্ট অর্থ বাকিতে। সবসময় মনে রাখবেন, অন অ্যাকাউন্ট অর্থ বাকিতে। অর্থাৎ বাকিতে 6700 টাকার সেবা প্রদান করা হয়েছে। বাকিতে 6700 টাকার সেবা প্রদান করা হয়েছে। আগে তো আমরা প্রশ্নটা ক্লিয়ার হচ্ছি। হ্যাঁ, পারফর্মড টাকা মানে সংগঠিত বাকিতে 6700 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে 6700 টাকা এর সেবা প্রদান করা হলো। তাহলে যখন বাকিতে সেবা প্রদান করলো, দেখেন আমরা কিন্তু আগেও বলছি ব্যবসা প্রতিষ্ঠান 2 প্রকার। একটি হচ্ছে উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান তারা কি করে? পণ্যদ্রব্য উৎপাদন করে। আর সেবামূলক প্রতিষ্ঠান তারা কি করে? সেবা প্রদান করে। উৎপাদনমূলক প্রতিষ্ঠানের অনেক উদাহরণ হতে পারে, যেমন হচ্ছে আপনার প্রাণ কোম্পানি, এরপরে মিস্টার নুডলস, ফ্রেশ, নাম্বার 1, এরপরে বসুন্ধরা, আর অনেক কোম্পানি আছে। কিন্তু সেবা প্রদানকারী কোম্পানি খুবই কম। সেবা প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ডাক্তারের সেবা, এরপরে হচ্ছে উকিলের সেবা, আইন শৃঙ্খলা বাহিনীর সেবা। এগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে এই সেবামূলক প্রতিষ্ঠান, আপনি যখন একটা মানুষকে কী করলেন, এখন ডাক্তার যখন একটা রোগীকে কী করলো? সেবা প্রদান করলো, তখন তার বিনিময়ে যে অর্থ গ্রহণ করে, সেটাই হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের কি? ইনকাম, আয়। তাহলে আপনি বাকিতে 6700 টাকার সেবা প্রদান করলেন।
যখন আপনি বাকিতে সেবা প্রদান করেন, দেখেন আপনি যখন 6,700 টাকা সেবা প্রদান করলেন এবং সাথে সাথে টাকাটা দিয়ে দিল, তাহলে কী হইতো? আমাদের নগদটা বাড়িয়ে যেত, নগদটা বেড়ে যেত না? যখন আমাদের নগদটা বেড়ে যেত তখন কী হইতো? নগদান ডেবিট হইতো। কারণ আমরা কি বলছি, নগদ যদি ব্যবসায় আসে বা বেড়ে যায়, নগদ ব্যবসা আসে অথবা বেড়ে যায়, তাহলে কী হবে? নগদান ডেবিট। যেহেতু আমাদের ব্যবসার মধ্যে নগদান আসে নাই, এখানে কী করছে? বাকিতে রাখছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা একজন দেনাদারের সৃষ্টি হয়েছে। নগদটা না দেওয়ার কারণে একজন দেনাদার সৃষ্টি হয়েছে। দেনাদার যখন টাকাটা দিবে তখন তো তিনি নগদেই দিবেন, তাই না? এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল উনি নগদের জায়গা দখল করছে। অ্যাকাউন্ট রিসিভেবল কার জায়গা দখল করছে? নগদের জায়গা দখল করছে। আবার সে যখন টাকাটা প্রদান করবে তখন কি হবে? সে ওই নগদ অ্যাকাউন্ট রিসিভেবলটা কী হবে? ক্যাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। অতএব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ, সার্ভিস সেবা প্রদানের মাধ্যমে, সেবা প্রদানের মাধ্যমে আমরা টাকাটা আয় করছি না? আমরা কি বলছি? যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ প্রাপ্তি অথবা প্রদান হলো, প্রাপ্তি অথবা প্রদান হলো। এখানে আমরা কিচ্ছি নগদ পেয়েছি, অর্থাৎ নগদ প্রাপ্তি হয়েছি। আমরা নগদ প্রাপ্তি হয়েছি কার মাধ্যমে? সেবা এর মাধ্যমে, সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, আমরা তো এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? এবার আসছি আমরা 6 নম্বর এন্ট্রিতে। ফার্স্টেস্ট মানে হচ্ছে পারচেজ, ক্রয় করা। পারচেজড ক্রয় করা হয়েছিল সাপ্লায়ার্স মনিহারি, সাপ্লায়ার অর্থ সরবরাহ বা মনিহারি, ফর টাকা 950 অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে 950 টাকা সাপ্লায়ার বা মনিহারি ক্রয় করা হলো। বাকিতে 950 টাকার সাপ্লায়ার বা মনিহারি ক্রয় করা হলো। ওই একই কথা কিন্তু ভিন্ন না। আপনি দেখেন, যখন আপনি বাকিতে ক্রয় করলেন, আপনি যখন একটা কিছু ধরেন বাকিতে ক্রয় করলেন, তখন আপনার কি হলো? বাকিতে না, ধরেন আপনি একটা কিছু ক্রয় করলেন, আপনি একটা মনিহারি 200 টাকার একটা মনিহারি ক্রয় করলেন। 200 টাকার একটা মনিহারি ক্রয় করার কারণে কি হলো? আপনার নগদটা কমে গেল, তাই না? নগদ হ্রাস পেল না? আপনি নগদ অন্যকে প্রদান করলেন, তাই না? আপনি এখানে নগদ অন্যকে প্রদান করলেন। অতএব কী হলো? আপনার কাছ থেকে একজন পাওনাদার তৈরি হইলো, যে আপনার কাছ থেকে টাকা পাবে, আপনার কাছ থেকে একজন পাওনাদার তৈরি হলো। তাহলে যেহেতু ব্যবসা থেকে নগদ কমে গেছে, আমরা এখন চিন্তা করতেছি, আমরা কিন্তু অন অ্যাকাউন্ট আমরা বাদ দিলাম, আমরা আপাতত 950 পর্যন্ত ধরেন ফুল স্টপ গেল, আমরা 950 পর্যন্ত হিসেব করলাম আপাতত, ধরেন মনে মনে হিসেব করতেছি। পারচেজড সাপ্লায়ার ফর 950 টাকা, তাহলে 950 টাকার মনিহারি ক্রয় করা হলো। তাহলে এখানে কি হবে? 950 টাকা ক্যাশ ছিল, 950 টাকা কী ছিল? ক্যাশ ছিল। ক্যাশ থাকার কারণে ওইটা কী করলো? কমে গেলে আমরা কি বলছি? কমে গেলে আমরা বলছি নগদান ক্রেডিট হবে, নগদান ক্রেডিট হবে। কিন্তু নগদান এখানে ক্রেডিট হবে না এই কারণ হচ্ছে এখানে কী হচ্ছে? শেষে অন অ্যাকাউন্ট শব্দটা আছে, অর্থাৎ কি? অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় করা হলো। তাহলে আমরা যদি এই অন অ্যাকাউন্ট শব্দটা বাদ দিতাম তাহলে হয়তো কি? সাপ্লায়ার ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এই পর্যন্ত তো ক্লিয়ার। আমরা যদি নগদে ক্রয় না করতাম তাহলে হয়তো সাপ্লায়ার ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু আমরা যখন ঠিক একই জিনিস এবার নগদে ক্রয় না করে বাকিতে ক্রয় করলাম, নগদে ক্রয় না করে বাকিতে ক্রয় করলাম, তখন কি হলো? আমাদের কি নগদ অর্থ গেল না, আলটিমেটলি আমাদের নগদ অর্থ গেল, কিন্তু আমরা ওই নগদ অর্থটা যখন আমাদের কাছে হবে তখন কি করতে হবে? প্রদান করতে হবে। তাই সাপ্লায়ার হয়ে যাবে ডেবিট, কারণ হচ্ছে আমরা কি বলছি? নগদ কমে গেলে নগদান হিসাব ক্রেডিট, নগদ বাড়লে নগদান হিসাব ডেবিট। যেহেতু সাপ্লায়ার ক্রয় করা হয়েছে যার কারণে নগদ গেছে, কারণ আপনি বাকিতে ক্রয় করেন তাতে কি আপনার টাকাটা কি দিতে হবে না? টাকাটাও দিতে হবে। অতএব আপনার কি হচ্ছে? নগদান ক্রেডিট হিসেব করছি না? কিন্তু নগদানের যেহেতু আপনি বাকিতে ক্রয় করলেন, এই বাকিতে ক্রয় করাটা অ্যাকাউন্ট পেয়েবল, এই অ্যাকাউন্ট পেয়েবলটা হয়ে যাবে কি? ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবলটা হয়ে যাবে ক্রেডিট। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি কোনো এন্ট্রি বুঝতে সমস্যা হয় বা না বুঝেন অবশ্যই জানাবেন, হ্যাঁ। এরপরে আসছে পেইড টাকা 800 ফর ইউটিলিটিস, উপযোগের জন্য 800 টাকা প্রদান করা হলো। ইউটিলিটিস এটা এক ধরনের উপযোগ, ঠিক আছে? ব্যবসায়ীর মধ্যে অনেক উপযোগ থাকে, এটা একটা উপযোগ। আপনার হচ্ছে পেইড টাকা, আপনি প্রদান করলেন বা
পূরণ করলেন, আপনি প্রদান করলেন কত 800 টাকা, 800 টাকা। যদি এখানে অন অ্যাকাউন্ট থাকতো, দেখেন আমি আগের অ্যান্টিটার সাথে এটা একটু যুক্ত করে দেখাই। যদি আপনার এখানে অন অ্যাকাউন্ট থাকতো, তাহলে ধরেন আপনার এখানে শেষে ইউটিলিটিসের শেষে অন অ্যাকাউন্ট এই শব্দটা লেখা আছে, তাহলে আপনার কী হইতো, ইউটিলিটিস হিসাব ডেবিট, হিসেব ডেবিট চলে যাবে। কারণ কি হচ্ছে, আপনার এখানে আলটিমেটলি নগদটা কমে যাচ্ছে, বাকিতে হোক আর নগদে হোক, আলটিমেটলি কি আগে হলেও দিতে হবে, পরে হলেও দিতে হবে, অর্থাৎ আলটিমেটলি নগদটা কী হচ্ছে, চলে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। যেহেতু নগদ হ্রাস পাচ্ছে, সেহেতু এই ইউটিলিটিস এই অ্যাকাউন্ট পেয়েবল, মানে আপনি তাকে আবার কী করতে হবে, নগদ প্রদান করতে হবে না, এই জন্য অ্যাকাউন্ট পেয়েবল আবারও হতো কি হতো, ক্রেডিট। কিন্তু এখানে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হচ্ছে না, কি কেন, এখানে সরাসরি দিয়ে দিছে, বাকি করে নেয়, এই জন্য ক্যাশ হিসাব ক্রেডিট, ক্যাশ হিসাব ক্রেডিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ঠিক যদি এই অন অ্যাকাউন্টটা না থাকতো, তাহলে এই জায়গায়ও ক্যাশ হিসাব ডেবিট আসতো, অ্যাকাউন্ট পেয়েবলের জায়গায় ক্যাশ হিসাব আসতো। বুঝা গেছে? ঠিক এই জায়গায় যদি অন অ্যাকাউন্ট শব্দটা থাকতো, তাহলে এখানেও অ্যাকাউন্ট পেয়েবল শব্দটা ক্রেডিট আসতো। যেহেতু এখানে অন অ্যাকাউন্ট নেই, সেহেতু এখানে কী হয়েছে, ক্যাশ হিসেবটা ক্রেডিট হয়েছে। অতএব আমি আশা করি আমরা এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি। আর আপনাদের সবাইকে বরাবরের মতো আবারও বলছি, আমাদেরকে লাইভে আসার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে কাম্য আর কি। আর আর ভিডিওগুলো কখনো অফলাইনে ডাউনলোড করবেন না, সরাসরি অনলাইনের থেকে দেখবেন যুক্ত হয়ে, তাহলে আমরা লাইভে আসতে অনেক হেল্পফুল হবে আমাদের জন্য। 8 নাম্বার এন্ট্রিটার দিকে আমরা লক্ষ্য করছি, সার্ভিস সেলস ইনভেন্টরি ক্যাশ 12,000 টাকা, ক্যাশ সেলস ইনভেন্টরি ক্যাশ 12,000 টাকা। সেলস ইনভেন্টরি, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, সেলস করা হয়েছে, নগদে পণ্য সেলস করা হয়েছে, মানে বিক্রয় করা হয়েছে, ক্যাশ টাকা, ক্যাশে, কিন্তু এখানে অন অ্যাকাউন্ট বলে নাই, অন অ্যাকাউন্ট বললেই ওটা কী যেত, বাকিতে। তাহলে সেলস ইনভেন্টরি, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে 12,000 টাকার। তাহলে কী হিসেবে নগদে পণ্য বিক্রয় করছে, কী হিসেবে, আমাদের তো সহজ হিসেব, নগদে পণ্য বিক্রয় করছে, আমাদের ব্যবসায়ের মধ্যে নগদ বেড়ে গেছে, নগদ বেড়ে গেছে না, যখন নগদে পণ্য বিক্রয় করলো, তখন কি আসলো, আমাদের ব্যবসার মধ্যে মুনাফা আসলো, লাভ আমাদের ব্যবসার কী হলো, নগদানটা বেড়ে গেল, ক্যাশ টাকা আসলো। আর ক্যাশ টাকা আসার সাথে সাথে আমাদের কী হলো, ক্যাশটা বেড়ে গেল। তা আমরা জানি কি, নগদে যদি ব্যবসায় নগদ আসে বা ক্যাশ টাকা বৃদ্ধি পায়, তাহলে কী হবে, নগদান ডেবিট, অতএব ক্যাশ হিসেব ডেবিট। আর যার কারণে বা যার মাধ্যমে টাকা প্রাপ্তি বা প্রদান হয়েছে, সেটা হচ্ছে তার বিপরীত, নগদের বিপরীত। তাহলে নগদের বিপরীত কী হয়েছে, সেলসের বিনিময়, বিক্রয়ের বিনিময়ে আমরা টাকাটা পাইছি, অতএব বিক্রয় হিসেব ক্রেডিট, হিসেব সোজা। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে পেইড টাকা, পেইড প্রদান করা হলো টাকা 5,000 অফিস রেন্ট অন দ্য মান্থ, অফিস রেন্ট অর্থাৎ হচ্ছে অফিস ভাড়া বাবদ, এই মাসের অফিস ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করা হলো। আসেন এই কথা নিয়ে আমরা একটু ভালো করে দেখি, এটা অত্যন্ত সহজ একটা এন্ট্রি, কিন্তু আমরা এই মন্থে এইটাতে আপনারা চাইলে প্রশ্নকর্তা এই যে মন্থ, এই যে ফর দ্য মন্থ, এই মন্থটাতে আপনাকে কী করতে পারে, একজন প্রশ্নকর্তা চাইলে এই মন্থটাতে আপনাকে খুব ভালোভাবে উনি আটকাইতে পারেন। ঠিক আছে, এখানে যদি লিখতো উনি 2 month, ফর দ্য 2 month, এখানে যদি উনি কী লিখতো 2 month, এখানে তো লিখছে ফর দ্য মান্থ, মানে এই মাসের জন্য, কিন্তু এখানে যদি উনি লিখতো ফর দ্য 2 month, তাহলে কী হইতো, তাহলে আমরা কী দিতাম, অগ্রিম দিয়ে দিতাম। যেহেতু 2 month লিখতো, সেহেতু আমরা কী করছি, এক মাসের হিসাব কী করছি, অগ্রিম করছি, তাই না, আমরা এক মাসের হিসাব অগ্রিম করছি না। যদি 2 month লেখে, তাহলে ওই অগ্রিম হিসেবটাও তো আমাদের হিসেবে আনতে হবে নাকি। আমরা যে এক মাসের টাকা যদি এখানে ফর দ্য মান্থ না থাকে, এই প্রশ্নকর্তা ঠিক এভাবেই প্রশ্ন করবে, অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে না, অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে এভাবে থাকতে পারে। এই জন্য আপনাদেরকে আগেই ক্লিয়ার করে নিচ্ছি, কারণ আগামীকাল আমরা একটা বোর্ড অঙ্ক ধরবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে 3-4 দিন আমরা বোর্ড অঙ্ক করব, এরপরে আমরা পরীক্ষা নিব, দেখি ইনশাল্লাহ কী হয়। তাহলে যদি 2 month থাকতো, দেখেন এখানে পেইড টাকা প্রদান করা হয়েছে 5,000,
অফিসিয়েন্ট মানে হচ্ছে অফিস ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে আমাদের নগদ কমে গেছে, নগদ কমে যাওয়ার কারণে নগদান ক্রেডিট, আর হচ্ছে অফিস ভাড়ার মাধ্যমে দিছে, এই জন্য অফিসিয়েন্ট ডেবিট। এবার যদি ওই 2 মান্থ শব্দটা থাকতো তাহলে আমরা কী করতাম? তাহলে সহজ, আমরা কী করতাম? অফিসিয়েন্টের কারণে কী গেছে? গেছে না নাকি অফিসিয়েন্টের কারণে যায় না? অফিসিয়েন্টের কারণে এতে গেছে। অফিসিয়েন্ট হিসেব ডেবিট, ক্যাশ হিসেব ক্রেডিট। 2 মান্থ বলক, 4 মান্থ বলক, 8 মান্থ বলক, তাতে কি? আমরা তো কী করছি? প্রদান করে দিছি। যদি আমি 2 মান্থের জন্য প্রদান করি তাহলে আমার একটা সাইন হচ্ছে আমি কি অগ্রিম প্রদান করলাম। অগ্রিম প্রদান করলাম না নাকি? অগ্রিম সেবা আয় আছে না, অগ্রিম সেবা প্রদান, আনইয়ার্নড রেভিনিউ, অগ্রিম সেবা প্রদান, এরকম আমি অগ্রিম করলাম, তাতে এটা কী হলো? আমার একদম দেনাদার কমলো। এটা আমার দেনাদারের হিসেবের দিকে যায় মাইনাস হইব। আমার একদম দেনাদার কমলো না? আমি যখন 2 মাসের ভাড়া একসাথে দিয়ে দিলাম তাহলে কী হইলো? আমি মাস শেষে আমার কাছে ওই মালিক এসে আর কী করতে পারবে না? টাকা খুঁজতে পারবে না। টাকা খুঁজতে কি পারবে? হয়তো আমার কাছ থেকে আগেই টাকা নিয়ে নিছে, তাহলে আমার একদম দেনাদার কমে গেলো। এটা আমার জন্য কী হলো? গুড সাইন। বুঝে গেছে? এরপরে আসছি আমরা 10 নম্বর এন্ট্রিতে। মিস্টার আনিস, জনাব আনিস ইনভেস্টমেন্ট বিনিয়োগ করলো টাকা 1 লাখ, 1 লক্ষ টাকা ইন দ্য বিজনেস, ব্যবসায়ের মধ্যে। জনাব আনিস ব্যবসায়ের মধ্যে 1 লক্ষ টাকা কী করলো? বিনিয়োগ করলো। তাহলে আমরা কি জানি? ব্যবসায়ের মধ্যে যদি নগদ আসে, একই কথা। এই কথাটা জানা মানে হচ্ছে কি? হিসাব বিজ্ঞানের জাবেদা অংশের 80% বোঝা, মানে জাবেদার অ্যান্টিগুলো কী হবে ওইটা 80% বোঝা। এখন আপনাদের কাজ হচ্ছে গতকালে যে ক্লাসটা করাইছি ওই ক্লাসটা সম্পূর্ণভাবে অর্থগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করা। কারণ হচ্ছে এমন একটা সিচুয়েশান আসবে আপনি পারবেন, কিন্তু ইংরেজি অর্থ না জানার কারণে আপনি আনসার করতে পারবেন না। কারণ এই বিবিএতে যত কোশ্চেন আসে সবগুলো ইংরেজিতে আসে। এই জন্য বিবিএ আর হচ্ছে এইচএসসি এটার মধ্যে অনেক পার্থক্য। আমরা এইচএসসি, এসএসসি এগুলোতে যেরকম করে আসছি বিবিএতে ঠিক একই রকম না। বিবিএতে অঙ্কগুলো সোজাই আসবে, অ্যাডজাস্টিং এন্ট্রিও কম আসবে, মাঝে মধ্যে আসবে, প্রশ্নকর্তা যদি মনে করেন দেওয়া উচিত, মাঝে মধ্যে আসবে। তবে এই অর্থগুলো না জানার কারণে অনেকেই ম্যাক্সিমাম আনসারগুলো করতে পারে না। হয়তো দেখা গেছে সে অ্যান্সারটা পারে কিন্তু অর্থটা না জানার কারণে সে পারতেছে না। এমন অনেক নজিরবিহীন কাজ আছে। ঠিক আছে? তাহলে ব্যবসায় নগদ আসলো, নগদান যদি ব্যবসায় নগদ আসে তাহলে নগদান ডেবিট। তাহলে এখানে যেহেতু 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো আমার ব্যবসায়ের মধ্যে নগদ বাড়ি গেল। যেহেতু আমি নিজেই একজন ব্যবসায়ী, আমি যখন অঙ্কটা করব তখন আমি চিন্তা করবো আমি নিজে একজন ব্যবসায়ী, তাহলে আমার ব্যবসায়ের মধ্যে নগদান আসলো অথবা আমার ব্যবসার নগদ বেড়ে গেলো। কেউ ইনভেস্ট করলো, আমার ব্যবসায়ের নগদ বেড়ে গেলো, নগদান হিসেব ডেবিট। যেহেতু সে ইনভেস্ট করছে এটা মালিকের সত্ত্ব, মালিকানা সত্ত্ব, সে ইনভেস্ট করছে না, এটা মালিকের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। তাহলে মালিকের সত্ত্ব বা মালিকানা সত্ত্বটা হচ্ছে কি? ক্রেডিট। অর্থাৎ মালিকানা সত্ত্বটা কি? ক্রেডিট। বুঝেন নাই? আপনি যখন ব্যবসাটা আপনি নিজে করতেছেন, ব্যবসা আপনি নিজে করতেছেন, এই ব্যবসাটা আপনি করতেছেন, কিন্তু এই ব্যবসাটা আপনি নিজে করতেছেন, যিনি অঙ্ক করতেছেন উনি ধরেন এই ব্যবসাটা করতেছেন, কিন্তু জনাব আনিসে আপনার ব্যবসায় কী করলো? টাকাটা ইনভেস্ট করলো। অতএব সে যখন আপনার ব্যবসায় টাকা ইনভেস্ট করলো তখন আপনার ব্যবসায় কী হলো? নগদান বেড়ে গেল। আপনার ব্যবসায় নগদান বাড়ার কারণে নগদান হিসাব ডেবিট। কিন্তু নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, আমরা কি বলছি? যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ প্রাপ্তি অথবা প্রদান হলো সেটা হচ্ছে কি? নগদের বিপরীত। তাহলে আমরা কার মাধ্যমে নগদ এখানে প্রাপ্ত হলাম? কার মাধ্যমে প্রাপ্ত হলাম? ইনভেস্টমেন্টের মাধ্যমে। তাহলে ইনভেস্টমেন্টটা যখন আসলো তখন এখানে কি ইনভেস্টমেন্ট লেখা যাবে? যখন একজন মালিক ও একজন ইনভেস্টমেন্ট দাতা, মানে তার একজন মালিক আপনার ব্যবসায় তার টাকাটা ইনভেস্ট করলো তখন সেটা মালিকের দায় হয়ে যায় বা মালিকানা সত্ত্ব হয়ে যায়, মালিকের সত্ত্ব। সে চাইলো আগামীকাল আপনার টাকাটা উঠে নিয়ে গেলো, আপনি কিছু করার পারবেন? যদি তার সাথে এগ্রিমেন্ট না থাকে, অবশ্যই এগ্রিমেন্ট থাকে, তবে এটা তার সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এই জন্য এটা কি? ক্যাপিটাল বা মূলধন। এবার আমরা একবার আমাদের সর্বশেষ এন্ট্রি, উইথড্র টাকা 20,000 ইন ক্যাশ ফর পার্সোনাল অ্যাকাউন্ট। উইথড্র উত্তোলন করা হলো
ফ্রম ব্যাংকও দিতে পারে, মানে ব্যাংক থেকে, ধরেন আমি উইথড্র ফ্রম ব্যাংক দিল, ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এখানে ব্যাংক থেকে উত্তোলন করছে নাকি ব্যবসা থেকে উত্তোলন করছে কিছুই বলে নাই, এখানে দিতে পারে ফ্রম ব্যাংক অথবা ফ্রম বিজনেস। ঠিক আছে, তাহলে উইথড্র টাকা 20,000, 20,000 টাকা উত্তোলন করা হলো ইন ক্যাশ, নগদের মাধ্যমে, ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য। তাহলে যেহেতু ব্যক্তিগত ব্যবহারের জন্য টাকা উত্তোলন করা হয়েছে, এবার ব্যাংক থেকে করুক আর ব্যবসা থেকে করুক, ব্যাংক থেকে করুক অথবা ব্যবসা থেকে করুক, আলটিমেটলি তার সম্পদটা কমে গেছে, তার সম্পদটা নগদান কমে গেছে না, তার 20,000 টাকা নগদান কমে গেছে। যেহেতু নগদান চলে গেছে সেহেতু নগদান হিসাব ক্রেডিট। আর উইথড্র মানে যার মাধ্যমে প্রদান করা হয়েছে, এবার টাকার মাধ্যমে প্রদান করা হয়েছে না, মানে তিনি উইথড্র করছেন, উত্তোলন করছেন, তাহলে উইথড্র হিসাব ডেবিট। আমি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর বেশি লেট করব না। আর আজকের ক্লাসটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে গতকালের এবং এর আগের দিনের ক্লাসটা দেখবেন অবশ্যই। আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই। অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।